ওকে, প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমরা টেন্স কিভাবে চেনা যায় সেগুলো বলছিলাম, মানে অর্থাৎ সেন্টেন্স দেখে কিভাবে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি। তো আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখেছো। আজকে আমরা এই টেন্সের উপরে টেন্স অনুসারে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, অর্থাৎ টেন্সের ভয়েস চেঞ্জ। তো আজকের টপিক হচ্ছে ভয়েস, অর্থাৎ ভয়েস কিভাবে পরিবর্তন করতে হবে। প্রথমে আমরা ভয়েস সম্পর্কে একটু কথা বলি। ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। ভয়েস শব্দের অর্থ বাচ্য। ভয়েস দুই ধরনের হয়, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। এক নম্বরে হচ্ছে অ্যাক্টিভ, দুই নম্বর হলো প্যাসিভ। অ্যাক্টিভ কথাটা শুনলেই বোঝা যায়, অ্যাক্টিভ মানে হলো সক্রিয়। আর প্যাসিভ অর্থাৎ যে সেন্টেন্সে অ্যাক্টিভ হচ্ছে, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে, সেটা হলো অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট যার দ্বারা কাজ করে নেয়, অর্থাৎ অ্যাক্টিভের অপোজিটটা হলো প্যাসিভ। আমরা আজকে শিখব টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করতে হয়। তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য পাঁচটা পরিবর্তন বাঞ্ছনীয়, অর্থাৎ একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে আমাদের পাঁচটা পরিবর্তন অবশ্যই করতে হয়। আর সেই পাঁচটা পরিবর্তনের প্রথমটা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের যে শব্দটা অবজেক্ট থাকে সেই শব্দটাকে প্যাসিভে সাবজেক্ট করতে হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এর যা অবজেক্ট, প্যাসিভে তার সাবজেক্ট হিসেবে প্রথমে বলবে। প্যাসিভ এ তার সাবজেক্ট হিসেবে প্রথমে বসে। দুই নাম্বার হচ্ছে, আমরা যখন অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে যাব তখন আমাদের মনে রাখতে হবে টেন্স অনুযায়ী দুই নাম্বারে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এরপরে তিন নাম্বার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। মূল ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এরপরে চার নম্বরে বাই অথবা উপযুক্ত প্রিপোজিশন বসাতে হবে। আর সর্বশেষ, অ্যাক্টিভ ভয়েসে যে শব্দটা সাবজেক্ট থাকবে তাকে অবজেক্ট হিসেবে বসাতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যা সাবজেক্ট, তা প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে বসবে। এই পাঁচটা নিয়ম হচ্ছে, আমরা যদি কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে এই পাঁচটা পরিবর্তন অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখতে চাই কিভাবে টেন্স অনুযায়ী আমরা ভয়েসগুলো পরিবর্তন করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, উদাহরণ হিসেবে আমরা কয়েকটা সেন্টেন্স লিখি। আই রাইট এ লেটার। 2, he plays cricket. 3 নম্বর, she cooked rice. এরপর I have
played football. ওকে, আমরা এক নম্বর থেকে শুরু করি। প্রথম সেন্টেন্সটা প্রথমে আমরা গত ভিডিওতে বলছিলাম যে সেন্টেন্স দেখে আমরা টেন্স চিনতে পারি, আর ওখানে আমরা বলছিলাম যে সাবজেক্টের পরে ভার্বে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর ভয়েস করার সময় আমরা খেয়াল রাখবো এই পাঁচটা পরিবর্তন করব। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের এই যে অবজেক্টটা থাকবে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এই অংশটা হলো অবজেক্ট। তো সুতরাং আমরা যখন প্যাসিভ করব তখন প্রথম নিয়ম অনুযায়ী যে শব্দটা অবজেক্ট হবে সেটা প্যাসিভের সাবজেক্ট হবে। তাহলে এখানে আছে এ লেটার হলো অবজেক্ট, তাহলে এখানে হবে হলো সাবজেক্টের জায়গায় এ লেটার। এরপরে বলছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর। আবার বলছি ভয়েস করার সময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর। এখন কোথায় এম, কোথায় ইজ আর কোথায় আর হবে সেটা হলো ডিপেন্ড করবে এই সাবজেক্টের উপর। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ইজ বসবে, এ লেটার ইজ। তারপরে 3 নম্বর নিয়ম অনুযায়ী মূল ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন। এরপরে 4 নম্বর নিয়মে বলা হয়েছে বাই অথবা উপযুক্ত প্রিপজিশন বসবে, বাই, এ লেটার ইজ রিটেন বাই। এরপরে বলছে সাবজেক্টের যে শব্দটা সাবজেক্ট থাকবে অ্যাক্টিভে সেই শব্দটা প্যাসিভ অবজেক্ট হবে, আর আই কে অবজেক্ট করলে মি হয়। অর্থাৎ আমরা আরেকটা একটু সুবিধার জন্য আরেকটা চার্ট তোমাদের জন্য উপস্থাপন করি, সেটা হলো সাবজেক্ট অবজেক্ট। খেয়াল করো সাবজেক্টের জায়গায় যদি আই থাকে তাহলে অবজেক্ট হয় হলো মি, সাবজেক্টের জায়গায় যদি হি থাকে তাহলে অবজেক্ট হয় হিম, সাবজেক্টের জায়গায় শি থাকলে অবজেক্ট হবে হার, সাবজেক্টের জায়গায় দে থাকলে অবজেক্ট হবে দে, সাবজেক্টের জায়গায় ইট থাকলে অবজেক্টের জায়গায় ইট, সাবজেক্টের জায়গায় ইউ যদি থাকে তাহলে অবজেক্টের জায়গায় ইউ, সাবজেক্টের জায়গায় যদি কারো নাম থাকে কোনো নাম তাহলে অবজেক্টের জায়গায় কোনো পরিবর্তন হবে না। এই কয়েকটা জিনিস আমরা অবশ্যই মনে রাখলে এগুলো করতে আমাদের সুবিধা হবে। তাহলে এই সাবজেক্ট আই, ফার্স্ট পারসন আই আছে, তাহলে আই এর অবজেক্ট হলো মি। এবার আমরা 2 নম্বর সেন্টেন্সে আসি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং মূল ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে, আমরা আগের ভিডিওতে বলছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং মূল ভার্বের সাথে এস অথবা ইএস যদি থাকে তাহলে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ভয়েস পরিবর্তনের নিয়ম অনুযায়ী একই নিয়ম, সাবজেক্ট প্রথমে অবজেক্টকে করতে হবে সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট হলো ক্রিকেট। এবার আমরা টেন্স জানলাম এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর এর যে কোনো একটা, আমরা আগেই বলছি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বসে, তাহলে হবে হচ্ছে ক্রিকেট ইজ। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লে হলো মূল ফর্ম, পাস্ট পার্টিসিপল হলো প্লে। এরপরে আমরা 4 নম্বর নিয়মে বলছিলাম বাই অথবা উপযুক্ত প্রিপজিশন বসবে, সুতরাং এই সেন্টেন্সে বাই হবে। এবার 5 নম্বরে বলছিলাম সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, যা আমরা ডান পাশে দেখিয়ে দিয়েছি। ওকে, এরপরে আমরা 3 নম্বর সেন্টেন্সে আসি। তাহলে 3 নম্বর সেন্টেন্সটা হলো সাবজেক্ট, এটা ভার্ব আর এটা হলো অবজেক্ট। এখন আগে আমাদের বুঝতে হবে যে এটা কোন টেন্স। সাবজেক্টের পরে ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে, আমরা গত ভিডিওতে বলছিলাম, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। সুতরাং এইটা নিয়ম হচ্ছে একই আগের নিয়ম, অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সুতরাং সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। আর রাইস এর সাথে ওয়াজ, রাইস থার্ড পারসন সিঙ্গুলার না হলেও থার্ড পারসন, রাইস ওয়াজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, কুকড
বাই, এবার শি অবজেক্ট হলো হ্যাভ। এরপরে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই তোমাদের মনে আছে হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। নিয়ম অনুযায়ী একই নিয়ম, অবজেক্ট হবে সাবজেক্ট ফুটবল, তারপরে এই টেন্সে ভয়েস করার সময় সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো যেহেতু ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু হ্যাজ বিন হবে, তাহলে ফুটবল হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইড, তারপরে নিয়ম অনুযায়ী বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এইরকম করে আমরা প্রত্যেকটা টেন্সের ভয়েস পরিবর্তন করতে পারবো। যে কোনো টেন্স যদি কোনো টেন্সের ভয়েস পরিবর্তন করতে দেয় তাহলে এই পাঁচটা নিয়ম ফলো করলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। কিন্তু আমাদের এক্সেপশনাল ভয়েস আছে যেগুলো টেন্সের নিয়ম ছাড়াও অতিরিক্ত কিছু নিয়ম ফলো করে। আমরা কয়েকটা সেন্টেন্স লিখবো এখানে, আর সেন্টেন্স লেখার পরে আমরা বলবো যে এই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। 1 নাম্বার, পোস্ট দ্য লেটার। 2 নাম্বার, ডোন্ট ডু ইট। 3 নাম্বার, লেট মি ডু ইট। 4 নাম্বার, he can sing a song। 5 নাম্বার, she kills herself। আর অনেক আছে, আমরা এই কয়েকটা দিয়ে শুরু করি। প্রথমে এতক্ষণ আমরা শিখতেছিলাম যে টেন্সের ভয়েস কিভাবে পরিবর্তন করতে হবে। এখন যদি টেন্স না থাকে তাহলে কিভাবে আমরা ভয়েস পরিবর্তন করব, অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ করব। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় খেয়াল রাখবো যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে নিয়ম হচ্ছে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমার প্যাসিভ করতে বলে তাহলে আমাদের লেট দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে শুরু করতে হয়? লেট দিয়ে। তারপরে লেটের পরে যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটা বসাতে হয়, লেট দ্য লেটার। তারপরে বি বসাতে হয়। কি বসাতে হয়? বি। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে প্রথমে আমাদের লিখতে হবে লেট, তারপরে এই সেন্টেন্সের যেটা অবজেক্ট সেই অবজেক্টটাকে বসাতে হবে, তারপরে অতিরিক্ত একটা শব্দ যোগ করতে হবে, তার নাম হলো বি। তারপরে যে মূল ভার্বটা দেয়া থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। এরপরে ঠিক একই নিয়ম, শুধু একটা অতিরিক্ত শব্দ যোগ হবে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়। যদি ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে খেয়াল রাখবে লেটের পরে নোট বসাতে হবে, লেট তারপরে নোট, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ নোটের পরে লিখতে হবে লেট নট ইট, তারপরে নিয়ম অনুযায়ী বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা আরেকবার বলছি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করতে বলা হয় তাহলে শুরু হবে লেট দিয়ে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বি বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে শুরু হবে লেট দিয়ে, লেটের পরে একটা নোট বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বি বসবে এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আবার যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় আর সেটাকে যদি প্যাসিভ করতে বলা হয় তাহলে প্যাসিভ করার সময় লেট ঠিক থাকবে, লেট ঠিক থাকবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে, অর্থাৎ বি বসবে, তারপরে মূল ভার্ব বসবে, তারপরে
বাই অথবা অন্য উপযুক্ত প্রিপজিশন বসবে, তারপরে লেটের পরে যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউন বসবে। অর্থাৎ লেটের পরে মি আছে, এখানে আমরা মি বসালাম, মি না থেকে যদি হিম থাকে তাহলে হিম হবে, যদি হার থাকে তাহলে হার হবে, দেম যদি থাকে তাহলে দেম হবে। অর্থাৎ আমরা এই তিনটে সেন্টেন্স আরেকবার রিপিট করি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে শুরুতে লেট বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বি বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে লেট বসবে, লেটের পরে নট বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বি বসবে এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে ভয়েস করার সময় প্যাসিভে লেটটা ঠিক থাকবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, এরপরে লেটের পরে যে অবজেক্ট থাকবে মি অথবা হি অথবা হার অথবা দেম যেটা থাকবে সেটাই বসবে। এরপরে নিয়মে আছে মডার্ন অক্সিলারি যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে প্যাসিভ করব। নিয়ম এটা মোটামুটি টেন্সের নিয়মেই, শুধু একটা অতিরিক্ত শব্দ সেটা আমরা করার সময় বলি। অবজেক্ট হবে সাবজেক্ট, এ সং, তারপরে যে মডাল অক্সিলারি সেন্টেন্সে থাকবে সেটা বসবে, তারপরে অতিরিক্ত যে শব্দটা যোগ করতে হবে সেটা হলো বি। অর্থাৎ অবজেক্টে সাবজেক্ট করতে হবে, সেন্টেন্সে উল্লেখিত মডাল অক্সিলারি বসবে, তারপরে অতিরিক্ত একটা বি যোগ করতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তারপরে আগের নিয়ম বাই অথবা উপযুক্ত প্রিপজিশন বসবে, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। অর্থাৎ আমরা মডাল অক্সিলারি যদি কোনো সেন্টেন্সে দেখি আর তাকে যদি প্যাসিভ করতে বলে তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী করব। প্রথমে অবজেক্টে সাবজেক্ট করব, তারপরে সেন্টেন্সে যে মডাল অক্সিলারি ভার্ব থাকবে সেটা বসাবো, তারপরে বি বসাবো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, তারপরে বাই লিখব, এরপরে সাবজেক্টকে অবজেক্ট করব। এরপর বোর্ডে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে কোয়াজিপ্যাসিভ ভার্ব, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ সেন্টেন্সে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এটা অত্যন্ত সহজ বন্ধুরা, মনে রাখো সাবজেক্টের জায়গায় কোনো পরিবর্তন করব না, সাবজেক্ট ঠিক থাকবে, টেন্স অনুযায়ী শুধু সাহায্যকারী ভার্ব লিখব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, এরপরে বাই অথবা উপযুক্ত প্রিপজিশন লিখব, তারপরে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকবে সেটা লিখব। ওকে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসে আমরা যখন প্যাসিভ করব তখন নিয়ম হলো সাবজেক্ট অপরিবর্তিত অবস্থায় থাকবে, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, তারপরে বাই অথবা উপযুক্ত প্রিপজিশন লিখতে হবে, তারপরে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকবে সেটা লিখতে হবে। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স কি করব। এরপরে আমরা শুরু করতেছি যে নিয়মটা, সেটা হলো যদি এই জাতীয় ভার্ব থাকে যেটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, যেমন মেক, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, এই জাতীয় ভার্ব কিছু আছে যেগুলোকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। ফ্যাক্টিটিভ ভার্ব কি? যে ভার্বের পরে অবজেক্ট থাকে, অবজেক্ট থাকার পরেও সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হয় না, এই সেন্টেন্সের অর্থ পূর্ণ করার জন্য অতিরিক্ত একটা অবজেক্ট আনতে হয়, এই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। তো এই ফ্যাক্টিটিভ ভার্ব যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে তাকে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে মনে রাখবো ফ্যাক্টিটিভ অবজেক্ট যেটা, এটা কখনোই সাবজেক্ট করা যাবে না। অর্থাৎ ফ্যাক্টিটিভ ভার্বের পরে যে শব্দটা থাকবে তাকে সাবজেক্ট করতে হবে, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব লিখতে হবে। যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে তার মানে এটা হলো পাস্ট টেন্স, সুতরাং পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস করার সময় সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ অথবা হয়, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে আমরা এই ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে লিখব, অর্থাৎ সাবজেক্ট করব ফ্যাক্টিটিভ অবজেক্টের পূর্বে যে শব্দ থাকবে তাকে, তারপরে আমরা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব লিখব,
তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব, এরপরে এই ফ্যাক্টরেটিভ অবজেক্টটা লিখব ক্যাপ্টেন, তারপরে নিয়ম অনুযায়ী বাই অথবা উপযুক্ত প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। ওকে, এরপরে দ্বিতীয় সেন্টেন্স যেটা এখানকার দ্বিতীয়, সেটা হচ্ছে হানি টেস্ট সুইট। এই সেন্টেন্সকে বলা হয় কোয়াজি প্যাসিভ ভার্ব। কোয়াজি প্যাসিভ কি? যে সেন্টেন্সটা দেখতে প্যাসিভের মতো, অর্থাৎ অর্থটা প্যাসিভের মতো লাগবে। যেমন হানি টেস্ট সুইট, মধু খেতে মিঠা। আমি কি এখন মধু খালাম না অন্য কেউ খাইছে তারপরে সে বলছে যে মধুটা খেতে মিঠা। এই জাতীয় সেন্টেন্স দুই ভাবে প্যাসিভ করা যায়। দুইটা নিয়ম হচ্ছে, প্রথমটা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ঠিক থাকবে, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। তাহলে এই ভার্বের সাথে কি আছে? ইএস আছে বা এস আছে, তার মানে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর যে কোনো একটা। হানি ইজ সুইট, নিয়ম অবজেক্ট বসলো অর্থাৎ সুইট বসলো, তারপরে হয়েন এই শব্দটা লিখতে হবে হয়েন, তারপরে ইট একটা সাবজেক্ট লিখতে হবে, আবার সাহায্যকারী ভার্ব লিখতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। এটা একটা নিয়ম, অর্থাৎ আমরা কোয়াজি প্যাসিভকে এই নিয়মে ভয়েস করতে পারবো, অর্থাৎ প্যাসিভ করতে পারবো। আর সহজ আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় ঠিক থাকবে, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। হানি ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হানি ইজ টেস্টেড, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। অর্থাৎ আমরা যদি কোয়াজি প্যাসিভের প্যাসিভ করতে চাই তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ঠিক রাখবো, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, এরপরে সেন্টেন্সের বাকি অংশ লিখবো। এটা হলো সহজে, এটা এইভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে। ওকে, এবার তারপরে সেন্টেন্স খেয়াল করো, আই গেভ হিম এ বুক। এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে, আর এই জাতীয় সেন্টেন্সকে বলা হয় ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে কিভাবে আমরা প্যাসিভ করব? আমরা ইচ্ছা করলে এই শব্দটাকেও সাবজেক্ট করতে পারি, আবার পরের অংশ যে অবজেক্টটা আছে দ্বিতীয় অবজেক্ট, সেটাকেও আমরা সাবজেক্ট করে প্যাসিভ করতে পারব। তো নিয়ম হচ্ছে বা ভালো যেটা, সেটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট করা। তাহলে এখানে পার্সোনাল অবজেক্ট আছে কি? হিম। হিমকে সাবজেক্ট করলে কি হবে? হি। তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব এখানে দেওয়া আছে গেভ, মূল ভার্ব হলো গিভ, তারপরে গেভ, তারপরে গিভেন। তাহলে মাঝখানে আছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, তার মানে এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ অথবা ওয়ার। তাহলে হির সাথে হবে হচ্ছে ওয়াজ, হি ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন। এরপরে আমরা যে অবজেক্টটা অবশিষ্ট থাকলো সেই অবজেক্টটা এখানে আমরা বসাবো, এ বুক। তাহলে হি ওয়াজ গিভেন এ বুক, তারপরে নিয়ম অনুযায়ী হবে বাই অথবা উপযুক্ত প্রিপোজিশন, তারপরে হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। এরপরে নিয়ম আছে হু, ডাব্লিউএস কোশ্চেন হু যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সেটাকে যদি প্যাসিভ করতে বলা হয় তাহলে নিয়ম হচ্ছে এই হু এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে বাই হোম বসে, সেন্টেন্সের শুরুতে বাই হোম বসে। তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, অর্থাৎ অবজেক্ট যেটা আছে সেই অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসতে হয়। সেই এই ক্ষেত্রে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবো? দেখো, আমরা টেন্সের এই ভিডিওতে বলছিলাম যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ থাকে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক সেক্ষেত্রে প্যাসিভ যখন করতে হবে তখন আমাদের সাহায্যকারী ভার্বটা ডাবল হয়, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়। ঠিক এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই জাতীয় সেন্টেন্সে
যখন আমরা প্যাসিভ করব তখন এই সাহায্যকারী ভার্ব যেটা সেটা আমরা শুরুতে লিখব, অর্থাৎ বাই হুমের পরে লিখব। তারপরে অবজেক্ট লিখব, তারপরে আমরা হচ্ছে প্যাসিভ করার সময় যে ভয়েস অতিরিক্ত ভার্ব লাগবে অর্থাৎ বিভার্বটা লাগবে সেটা আমরা এখানে লিখব। অর্থাৎ বাই হোম হ্যাজ দ্য চেয়ার বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর তোমরা নিশ্চয়ই জানো যে পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপলটা দেওয়াই থাকে, শুধু যে শব্দটা দেয়া থাকবে সেটা লিখে দিতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এরপরের নিয়ম যেটা দেওয়া আছে সেটা হলো হোম আছে। আমরা খেয়াল রাখবো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে হোম থাকে তাহলে প্যাসিভ করার সময় এই হুম এর পরিবর্তে শুরুতে হু বসে। তারপরে একই নিয়ম যেটা আমরা আগে বলছি সেই নিয়ম অনুযায়ী ওকে, কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি হোম থাকে তাহলে প্যাসিভ করার সময় হুম এর পরিবর্তে আমরা হু লিখব। তারপরে সাহায্যকারী ভার্ব বসাবো, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি এই দুইটা চিহ্ন দেখে। আর প্যাসিভ করার সময় এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হু হ্যাজ বিন। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বিটেন, তারপরে বাই অথবা অন্য প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট যেটা থাকবে তার অবজেক্টিভ ফর্ম। ওকে, আচ্ছা, আমার মনে হয় যে কয়েকটা সেন্টেন্স আমরা এখানে করলাম নিশ্চয়ই তোমরা এখন পারবে, এবং এই জাতীয় সেন্টেন্স যদি তোমাদেরকে দেওয়া হয় আমার বিশ্বাস তোমরা করে দিতে পারবে, আর ভয়েসে মনে হয় কোনো সমস্যা থাকবে না। এবার আমরা শিখবো যেটা সেটা হচ্ছে আমরা বারবার বলতেছি বাই অথবা উপযুক্ত প্রিপোজিশন, বাই অথবা উপযুক্ত প্রিপোজিশন। তার আগে আমাদের এখানে আরেকটা ডাব্লিউএস কোশ্চেনের ভয়েস আছে সেটা আমরা একটু করি। একই নিয়ম, যদি হু আর হুম ছাড়া, হু এবং হুম ছাড়া অন্য কোনো প্রিপোজিশন ডাব্লিউএস কোশ্চেন থাকে আর এই জাতীয় সেন্টেন্সকে আমাদের যদি প্যাসিভ করতে বলে তাহলে নিয়ম হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেন থাকবে সেটা ঠিক থাকবে। তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, তারপরে বাই অথবা উপযুক্ত প্রিপোজিশন বসাতে হবে, তারপরে সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। অর্থাৎ হু এবং হুম ছাড়া অন্য যে কোনো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাকে প্যাসিভ করার সময় শুরুতে ওই শব্দটাই ঠিক থাকবে যেটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে, যে ডাব্লিউএস কোশ্চেনটা থাকবে। তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, তারপরে বাই, তারপরে যে সাবজেক্ট থাকবে তার প্রোনাউন অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। এখন আমরা এতক্ষণ বলতেছিলাম যে বাই অথবা উপযুক্ত প্রিপোজিশন। আমরা এবার এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করি। উপযুক্ত প্রিপোজিশনের ব্যবহার আমরা জানতে পারব। নিয়ম অনুযায়ী আগে একই নিয়ম, ভয়েসে শুধু হচ্ছে প্রিপোজিশনের ডিফারেন্স হবে এই সেন্টেন্সগুলোতে। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দা বয়, টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর যে কোনো একটা, তাহলে দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে ইজ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নাউন। এইবার আমরা বলি এই নো ভার্বের সাথে বাই প্রিপোজিশন কখনো বসবে না, আর নো ভার্বের সাথে বসবে হলো টু প্রিপোজিশন, টু। অর্থাৎ অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, তারপরে বাই না বসিয়ে টু বসাতে হবে কারণ নো ভার্বের পরে বাই বসে না। এরপরে সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, দ্য বয় ইজ নন টু মি। এরপরে একই নিয়ম, অবজেক্ট হবে সাবজেক্ট দ্য রাইটার, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব সিজড, পাস্ট টেন্সে আছে ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে যেহেতু এই ভার্বের
সিজ ভার্বের পরে বাই বসে না, এই কারণে এই ভার্বের সাথে বসে হলো উইথ, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট পানি। এরপরে যে ভার্বটা দেওয়া আছে শট, এই শট ভার্বের পরেও বাই প্রিপজিশন বসবে না, না বসে হি ওয়াজ শট অ্যাট, বাইয়ের পরিবর্তে অ্যাট, অর্থাৎ শট ভার্বের পরে বাই প্রিপজিশন বসে না, না বসে অ্যাট বসে দ্য নিউজ, সাবজেক্টকে অবজেক্ট করব, অর্থাৎ দ্য নিউজ শকড হিম, এটাকে প্যাসিভ করলে দাঁড়াবে হি ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ। এরপরে পরের সেন্টেন্সের ভার্ব হলো সারপ্রাইজড, সারপ্রাইজ ভার্বের পরেও বাই প্রিপজিশন বসে না, এখানে অবজেক্ট আছে হলো মি, মিকে সাবজেক্ট করলে আই হয়, আর যেহেতু এটা পাস্ট টেন্সে আছে নিশ্চয়ই চিনতে পারতেছি আমরা, এই কারণে ওয়াজ অথবা ওয়ার হবে, তাহলে আই ওয়াজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সারপ্রাইজড, তারপরে হিজ বিহেভিয়ার বাইয়ের পরিবর্তে অ্যাট, অ্যাটের পরিবর্তে পরে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব হিজ বিহেভিয়ার। ওকে, মোটামুটি এই কয়টা নিয়ম হচ্ছে আমাদের এক্সেপশনাল। আমরা এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয় এটা করব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ শিখলাম অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করতে হয়, এখন আমরা শিখব কিভাবে প্যাসিভকে অ্যাক্টিভ করতে হয়। তো প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সের অর্থ অনুযায়ী প্রথমেই আমাদেরকে একটা সাবজেক্ট লিখতে হবে, যে সাবজেক্টটা এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক, দুই নম্বর হচ্ছে যে সাহায্যকারী ভার্বটা থাকবে প্যাসিভের ক্ষেত্রে ওই সাহায্যকারী ভার্বটা উঠে যাবে। দুই, তিন নম্বর হচ্ছে যে সাহায্যকারী ভার্ব যে টেন্সটাকে নির্দেশ করবে মূল ভার্বটাকে ওই টেন্সে লিখতে হবে। এরপরে সাবজেক্ট যেটা থাকবে সেই সাবজেক্টটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছি দ্য শিপ ওয়াজ বার্নড, জাহাজটি পুড়ে গেছে। জাহাজ কি দিয়ে পুড়ে যায়? আগুন না লাগলে তো জাহাজ পুড়বে না, অর্থাৎ পুরার কাজটা হলো আগুনের, এই জন্য আমরা এখানে সাবজেক্ট হিসেবে ফায়ার লিখতে পারি, ফায়ার। এরপরে দেখো সাহায্যকারী ভার্ব যেটা থাকবে সেটা উঠে যাবে, সাহায্যকারী ভার্ব উঠে গেল। এখন এই সাহায্যকারী ভার্বটা কোন টেন্সকে নির্দেশ করতেছে? পাস্ট ইনডিফিনাইট টেন্সকে, তাহলে ভার্বটাকে পাস্ট ফর্মে লেখো, বার্নড, ফায়ার বার্নড। এরপরে সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা লিখতে হবে, দ্য শিপ, ফায়ার বার্নড দ্য শিপ। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্স খেয়াল করুন, ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই সেন্টেন্সটাকে যখন আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করতে গেলে এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী প্রথমে আমাদের একটা সাবজেক্ট লিখতে হবে। তো আমরা এই সেন্টেন্সের বাংলা যদি বলি তাহলে অর্থ হবে ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়, তাহলে কথা কারা বলে? মানুষরা কথা বলে, আমরা কথা বলি, ছাত্রছাত্রীরা কথা বলে। এক কথায় এখানে আমরা যদি পিপুল সাবজেক্ট হিসেবে নেই, পিপুলকে নিলে উপযুক্ত হবে, অর্থাৎ যেহেতু মানুষরাই কথা বলে, তাই না? তাহলে আমরা এই সেন্টেন্সে, এই জাতীয় সেন্টেন্সে পিপুলকে সাবজেক্ট হিসেবে নেব। তারপরে আমরা বলছি সাহায্যকারী ভার্ব উঠে যাবে, আর এই সাহায্যকারী ভার্ব যে টেন্সকে নির্দেশ করবে মূল ভার্বটাকে ওই টেন্সে লিখতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করলাম তখন আমরা এম ইজ আর কোন টেন্সের ক্ষেত্রে বসাচ্ছিলাম? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। তাহলে এই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, পিপুল স্পিক। এরপরে সাবজেক্ট হবে অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট আসছে হলো ইংলিশ, পিপুল স্পিক ইংলিশ। তারপরে সেন্টেন্সের বাকি অংশ অল ওভার দ্য। এরপরে 3 নম্বর সেন্টেন্স, কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। কোনো কিছু আবিষ্কার করা কার কাজ? মানুষের কাজ, অথবা আমরা স্পেসিফাই করতে বলতে পারি বিজ্ঞানীদের কাজ। সুতরাং আমরা এই সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বিজ্ঞানীদেরকে নিতে পারি, দা সায়েন্টিস্ট।
দ্য সায়েন্টিস্ট। এরপরে খেয়াল করি আমরা এখানে সাহায্যকারী ভার্ব আছে ওয়াজ নো, তার মানে এটা কোন টেন্সে? প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সে। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সে মূল ভার্বটা হচ্ছে, যেহেতু এটা নেগেটিভ আছে সেহেতু আমাদের লিখতে হবে হলো ডিড নট। আর আমরা অ্যাক্টিভ ভয়েসেও বলছি এবং টেন্সের ওই জায়গায়ও বলছিলাম যে যখনই আমরা সাহায্যকারী ভার্ব ডিড বসাবো তখন মূল ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তাহলে মূল ভার্ব হলো ইনভেন্টেড, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইনভেন্ট। দ্য সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট। এরপরে সাবজেক্ট হবে, সাবজেক্ট হলো কম্পিউটার। এরপরে সেন্টেন্সের বাকি অংশ ওভার নাইট। ওকে, এরপরে পরের সেন্টেন্স, মাই পকেট হ্যাজ বিন পিকড। আমার পকেট মারা গেছে, তার মানে কি? ডেথ? নো, পকেট মার, পকেট মারে। ওকে, তো পকেট মার, পকেট মারে। এখানে এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী সাবজেক্ট হবে হলো পিক পকেট, পিকড পকেট, বাংলা হচ্ছে পকেট মার। পকেট মার, পকেট মারে। তাহলে আমার পকেট মারা গেছে, তার মানে আমার পকেট মারছে হলো পকেট মার। এই কারণে আমরা এই সেন্টেন্সটাকে যখন আমরা অ্যাক্টিভ করব তখন আমরা সাবজেক্ট হিসেবে নেব হচ্ছে দা পিক পকেট। তারপরে দেখো এই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব আছে হলো হ্যাজ বিন, তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাজ অথবা হ্যাড। আর ভয়েসের ক্ষেত্রে যে সাহায্যকারী ভার্ব ছিল সেটা উঠে গেল। তাহলে দ্য পিক পকেট হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পিকড। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে দেব, দিলে হবে হচ্ছে মাই পকেট। অর্থাৎ দ্য পিক পকেট হ্যাজ পিকড মাই পকেট। এরপরে দ্বিতীয় 5 নাম্বার সেন্টেন্স যেটা দেওয়া আছে, দ্য ট্রিজ হ্যাভ বিন আপরুটেড। গাছ শিকড় শুদ্ধ উপরে পড়ছে। আমার ক্ষমতা আছে গাছের শিকড় শুদ্ধ উল্টে ফেলানো? না। তোমাদের আছে? মনে হয় না। যাই হোক, তাহলে কে পারবে? এটা একমাত্র ঝড় অথবা জলোচ্ছ্বাস অথবা এই জাতীয় কিছু হলেই কেবল সম্ভব। অর্থাৎ আমরা এই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে নিতে পারি স্টর্ম, মানে ঝড়। ঝড় হলেই দেখবা গাছ শিকড় শুদ্ধ উপরে পড়ে যাবে। এছাড়া কারো ক্ষমতা নাই যে গাছের শিকড় শুদ্ধ তুলতে পারে। যাই হোক, স্টর্ম। আর এই সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ভয়েসের সময় সাহায্যকারী ভার্ব হচ্ছে বিন। তো স্টর্ম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদিও এখানে হ্যাভ আছে কিন্তু এখানে হবে হচ্ছে হ্যাজ। স্টর্ম হ্যাজ। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আপরুটেড। তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট দ্য ট্রিজ। আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরে সেন্টেন্স যেটা দেওয়া আছে সেটা হলো দ্য থিফ ওয়াজ কট। চোর ধরা পড়েছে বা চোরকে ধরা হয়েছে। চোর কারা ধরে? মানুষরা ধরে, অথবা আমাদের দেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বা পুলিশ আছে, মিডিয়া আছে, আরো আরো অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এদের কাজ হলো চোর ধরা। আবার গ্রামে যদি চোরেরা চুরি করবার আসে তখন কারা ধরে? মানুষ, মানে গ্রামবাসীরা ধরে। ওইটাও দেওয়া যাবে। তো যাই হোক, সবচেয়ে ভালো হবে যদি আমরা এখানে সাবজেক্ট হিসেবে পুলিশ লিখি। দা পুলিশ। তারপরে টেন্স অনুযায়ী দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে এই শব্দটা বাদ, অর্থাৎ অক্সিলারি ভার্ব উঠে যাবে। আর ভার্বটাকে ওই টেন্সে নিতে হবে যে সাহায্যকারী ভার্ব থাকবে, ওই সাহায্যকারী ভার্ব যে টেন্সটাকে নির্দেশ করবে। তাহলে দা পুলিশ কট। এরপরে সেন্টেন্সে যেটা সাবজেক্ট সেটা বলবে দা থিফ। অর্থাৎ দা পুলিশ কট দা থিফ। এরপরে দ্বিতীয় সেন্টেন্স, ইলিটারেসি শুড বি রিমুভড। অশিক্ষা, নিরক্ষরতা কারা দূর করবে? সম্ভবত এখানে বোধহয় টিচারদের নাম দিলেই ভালো হয়, তাই না? যাই হোক, এখানে আমরা টিচার না দিয়ে আমরা দিলাম। আমাদের উচিত অজ্ঞতাকে, নিরক্ষরতাকে দূর করা। উই। তারপরে এই সেন্টেন্সে ভয়েসের সময় সাহায্যকারী ভার্ব হলো বি। এই কারণে বি উঠে যাবে।
আর যেহেতু এটা ফিউচার টেন্স, যে শব্দটা মডাল অক্সিলারি থাকবে ওটাই লিখতে হবে। তাহলে উই শুড, আর আমরা এটা জানি, আবার বলছি মডাল অক্সিলারির পরে মূল ভার্বের অবশ্যই বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। উই শুড রিমুভ, তারপরে সাবজেক্টকে আমরা অবজেক্টের জায়গায় লিখব, ইলিটারেসি। ওকে, এরপরে এখান থেকে একটু নতুন নিয়ম, সেটা হলো এই জাতীয় সেন্টেন্সে দেখো প্রিপজিশন আছে, 3টা সেন্টেন্স প্রিপজিশন দেওয়া আছে। যদি কোনো প্যাসিভ ভয়েসকে আমরা অ্যাক্টিভ করতে যাই, নিয়ম আগের মতো যে সেন্টেন্সগুলো আমরা আগে দেখলাম ঠিক এরকমই, কিন্তু আচ্ছা প্রথমে আমরা আগে ধরে নেই ফ্লাওয়ার্স আর ইউজড ইন ডিফারেন্ট পারপাসেস। ফুল কারা ব্যবহার করে? গরু ছাগল, তাই না? ওকে, গরু ছাগল নয়, মানুষটাই ফুল ব্যবহার করে। সুতরাং আমরা এখানে পিপুলটাকে সাবজেক্ট হিসেবে ধরে নিই, পিপুল। তারপরে সাহায্যকারী ভার্বটাকে বাদ দেই, আর তাহলে এই সাহায্যকারী ভার্ব কোন টেন্সের জন্য আসছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কারণে। তাহলে এই মূল ভার্বটাকে আমরা প্রেজেন্ট টেন্স করি, ইউজ। তারপরে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করতে পারবো, আবার নো, তাহলে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করে দিই, ফ্লাওয়ার, পিপল ইউজ ফ্লাওয়ার্স। তারপরে যে অংশটা বাকি থাকবে প্রিপজিশনের পরে সেটাকে আমরা সর্বশেষে লিখে দিব, ইন ডিফারেন্ট পারপাস। ওকে, এরপরে দেখো পরের সেন্টেন্স বলছে রাইস ইজ ইটেন ইন এশিয়া। এশিয়ার মানুষরা ভাত খায়, গরুরাও খায়, তাই না? ওকে, যাই হোক, তাহলে আমরা এখানে গরু ধরবো না মানুষ ধরবো? অবশ্যই মানুষ ধরবো, যেহেতু আমরা মানুষ। ওকে, পিপুল, অর্থাৎ এশিয়ার জনগণেরা ভাত খাবে। আমরা জনগণের ইংরেজি লিখলাম পিপুল, তারপরে সাহায্যকারী ভার্বটাকে রিমুভ করলাম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কারণে আসছে, মূল ভার্বটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ফর্মে লিখলাম। তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, তারপরে এই প্রিপজিশন যুক্ত অংশ লিখব, ইন এশিয়া। আচ্ছা, এবার আমাদের সর্বশেষ সেন্টেন্স, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ঠিক একই রকম এখানে রোম মানে হলো রোমানরা, এই কারণে আমরা সাবজেক্ট হিসেবে দা রোমান লিখব। এরপরে আমরা তোমাদের নিশ্চয় মনে আছে কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এটা আমরা কি বলছিলাম? তো পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, সুতরাং এটাকেও আমরা ওই নিয়মেই করব, ডিড নট বিল্ড রোম ইন এ ডে। ওকে, এইভাবে আমরা যদি অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসগুলো অনুসরণ করতে পারি এবং ফলো করতে পারি, আমার বিশ্বাস পরীক্ষায় তোমাদের যে ভয়েস আসবে এই নিয়মগুলোর বাইরে সম্ভবত আর কোনো ভয়েস আসার সম্ভাবনা নাই। তারপরে আমরা আরো চেষ্টা করব, বাড়িতে আমরা সবাই প্র্যাকটিস করব, এগুলো দেখার পরে নতুন নতুন সেন্টেন্সগুলো আমরা অনুসরণ বা অনুশীলন করার চেষ্টা করব। বেস্ট অফ লাক।